আজকে যে চ্যাপ্টারটা করব এটা সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার ট্যাক্স পোর্শনে। হ্যাঁ, প্রচুর সুন্দর সুন্দর এমসিকিউ আসে। আমাদের 95% বোঝানো কমপ্লিট হয়ে যাবে আজকেরই। 5% যেটা থাকবে সেটা নেক্সট দিন করে আমরা কি করব, অঙ্ক করব এবং এমসিকিউ ডিসকাশনও নেক্সট দিন কমপ্লিট করে নেব। তো মাথা রাখবি যে সবার বই লাগবে আমাদের, বুঝেছি আমি কি বললাম? তো আমাদের নেক্সট দিন উইকে এটা চ্যাপ্টার শেষ হয়ে গেল এমসিকিউ ডিসকাশন। তো মাথায় রাখবি এই মাসের লাস্টে আমরা এটার উপর পরীক্ষা নেব, এই চ্যাপ্টার পরীক্ষা থাকছে। আশা করছি তার পরের দিনে আমাদের ক্যাপিটাল গেইনটাও হয়ে যাবে। আর ক্যাপিটাল গেইনও যদি হয়ে যায় তাহলে ট্যাক্স পোর্শনে বিরাট বড় এরিয়া অটোমেটিকলি কমপ্লিট হয়ে যাবে। আর তার উপর তাহলে আমরা ফুল ফেজাল এক্সাম নিতে পারবো, ঠিক আছে? চলো আজকের চ্যাপ্টার হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সেস। ঠিক, ঠিক, ও না না, এটা আমাদের ফার্স্ট ক্লাস 12-এ ট্যাক্স পোর্শনে আগে ট্যাক্স কমপ্লিট করব। আচ্ছা স্যার, এই যে ইনকাম ফ্রম আদার সোর্সেস ভালো করে ঠান্ডা মাথা বোঝ। হ্যাঁ, ইনকাম ফ্রম আদার সোর্সেস এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটার স্পেশালিটি কী আছে? স্যার, এটাকে বলা হয় খিচুড়ি ইনকামের চ্যাপ্টার। বলে স্যার খিচুড়ি ইনকাম কেন? মনে কর যখন আমরা ছোটো ছিলাম, পুচকে বাচ্চা, আমরা যখন ছোট ছিলাম একদম পুচকে, ঠিক আছে, এবং সেই সময় আমাদের সেকশন 4 করেছিলাম। সেকশন 4 করেছিলাম, যেটাকে আমরা বলতাম চার্জিং সেকশন। স্যার চার্জিং সেকশন, নতুন নতুন নাম শুনছি, দেখি নতুন না পুরনো। মনে কর ক্লাস 11-এ আমরা ইনকাম ট্যাক্সে যে ইনকাম ছিল, ইনকামে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করেছিলাম। ইনকামের আমাদের দুটো ক্যাটাগরি ছিল, ঠিক আছে? খুব ঠান্ডা মাথায় রিল্যাক্সে। একটা স্যার ট্যাক্সেবল ইনকাম, একটা ছিল নন ট্যাক্সেবল ইনকাম, যার আর একটা নাম ছিল এক্সেমটেড ইনকাম। মনে আছে? এক্সিটেড ইনকাম যেমন হচ্ছে এগ্রিকালচার ইনকামকেও বলা যায়, মনে হয় আমরা 11-এ করেছিলাম। এবং এই যে ট্যাক্সেবল ইনকাম ছিল, এর ছিল 5টা ভাগ। একটা ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম বিজনেস আর প্রফেশন, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, ইনকাম ফ্রম আদার সোর্সেস। মনে আছে ছোটবেলা পুচকেবেলা করেছিলাম এগুলো, যাকে 5 হেডস অফ ইনকাম বলতাম আমরা। খাট্টার বুঝতে পারছি? গুড।
ঠিক আছে স্যার? মনে করো ছোটবেলা আমরা এটা পড়েছিলাম স্যার, যদি কেউ জব করে থাকে, জব করে যে মাইনাটা পায়, যেটা ইলেভেনে আমরা স্যালারি সম্পর্কে সব ডিটেলে আলোচনা করেছিলাম সেকেন্ড সেমিস্টারে, ছিল না? হাউস প্রপার্টি আসে রেন্টাল ইনকাম ফ্রম হাউস থেকে, মানে বাড়ি ভাড়া দিয়ে যে ইনকাম করা যায় সেটা হাউস প্রপার্টিতে আসে। এটা আছে আমাদের সামনের সেমিস্টার, যেমন স্যালারি একটা বড় চ্যাপ্টার ছিল মনে আছে ইলেভেনে সেকেন্ড সেমিস্টারে, ফোর্থ সেমিস্টারে হাউস প্রপার্টি হচ্ছে একটা বড় চ্যাপ্টার, খুব জায়েন্ট চ্যাপ্টার বলা হয়। বিজনেস প্রফেশন আমাদের ইলেভেনও নেই টুয়েলভেও নেই, কিন্তু স্যার আমরা বিজনেস জানি, প্রফেশন জানি। আমরা কি করি যখন বিজনেস বা প্রফেশন কি দিয়ে করা হয়, গুডস আর সার্ভিস দিয়ে কাজ করা, তো হ্যাঁ সার্ভিসেস দিয়ে। যেমন ধর প্রফেশনের ক্ষেত্রে আমি সার্ভিস প্রোভাইড করছি, বিজনেসে গুড সার্ভিস দুটোই হয়। ক্যাপিটাল গেইন ছিল যেমন স্যার যদি আমি প্রফিট করে থাকি সেল অফ অ্যাসেট, মানে অ্যাসেট বিক্রি করে যদি আমি কোনো প্রফিট করে থাকি তখন তাকে কি বলা হবে, ক্যাপিটাল গেইন। আমি কি বুঝতে পারছি? হ্যাঁ। আর ক্যাপিটাল গেইন আমাদের থার্ড সেমিস্টারেই আছে, এটা পরের চ্যাপ্টার আমাদের। আর স্যার এই চারটে হেডে যে ছিল না সে কোথায় যেত, আদার সোর্সে যেত। যেমন ধরো স্যার যদি এক্সাম্পল বলতে পারো ফ্যামিলি পেনশন, যেমন স্যার বলতে পারো ইন্টারেস্ট রিসিপ্ট, ডিভিডেন্ড রিসিপ্ট, ঠিক আছে? এই ধরনের ইনকাম, যে ইনকামগুলো তোমার না স্যালারিতে আসবে, না হাউস প্রপার্টিতে আসবে, না হচ্ছে বিজনেস প্রফেশনে আসবে, না ক্যাপিটাল গেনে আসবে, ঠিক? তাহলে স্যার আমাদের যে এই পাঁচটা হেডের ইনকাম যেগুলো প্রথম চারটেতে আসবে না সেটা কোথায় চলে যাবে, ইনকাম ফ্রম আদার সোর্সে চলে যাবে। বুঝতে পারছি তো? তাহলে মাথা খুলিতে ঢুকছে পুরো সেট আপ জিনিস। ওকে, ঠান্ডা মাথাটা লেখো। এবার আমাদের কাজ কি, আমাদের আগে জানতে হবে স্যার আমাদের আদার সোর্সের ইনকামের কোন কোন ইনকাম কীভাবে ট্রিটমেন্ট হয়, ঠিক আছে? তো 2 নম্বর পয়েন্ট দিয়ে লেখো, 2 নম্বর পয়েন্ট, সোর্সেস অফ আদার ইনকাম। মানে বলতে পারো স্যার এটা একটা এক্সাম্পল, স্যার কোন কোন এক্সাম্পল আমাদের আদার সোর্স ইনকামে আসবে, ঠিক আছে? সোর্সেস অফ আদার ইনকাম, রেডি? মানে কোন কোন সোর্স থেকে আমার আদার ইনকামগুলো আসে সেগুলো এখন ডিসকাস করবো। ওকে, চলো লেখো। ফার্স্ট লেখো রোমান 1 দিয়ে ইন্টারেস্ট রিসিপ্ট, এটা একটা আদার সোর্স ইনকাম। প্রচুর আছে, আমরা কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করবো, প্রচুর আছে। আচ্ছা, তারপর লেখো ডিভিডেন্ড রিসিপ্ট, ওকে একদম। তারপর লেখো ফ্যামিলি পেনশন, কমিশন রিসিপ্ট, এক্সামিনেশন ফিজ রিসিপ্ট, এক্সামিনেশন ফিজ রিসিপ্ট, ফিজ ফিজ এক্সামিনেশন বোঝাবো। আচ্ছা, উইনিং ফর্ম লটারি, উইনিং ফর্ম লটারি, উইনিং ফর্ম ক্রসওয়ার্ড পাজেল, ক্রসওয়ার্ড পাজেল,
ঠিক আছে, লিখে দিয়েছি বানান, মানে তাস খেলা, কোনো গ্যামলিং। উইনিং ফ্রম হর্স রেস, হর্স রেস। ঠিক আছে, গিফট রিসিভড, ওকে। এবার আস্তে আস্তে একটা টপিক নিয়ে আমরা আলোচনা করি। ওকে, আমার একটা কথা বল, স্কুলে তো অনেক রকম টিচারের ক্যাটাগরি হয়, হেডমাস্টার হয়, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হয়, টিচার হয়, অ্যাসিস্ট্যান্ট টিচার হয়, প্যারা টিচার হয়, হয় না? তারপর ধর পার্ট টাইমার হয়, এরকম বহুত কিছু হয়। তোরা যখন বোর্ড এক্সাম দিস, ভালো করে বুঝতে হবে, তোরা যখন বোর্ডস এক্সাম দিস, হুম, তো তোরা একটা টাকা দিস তো এক্সামিনেশন ফি। তোরা বলিস স্যার কেন এই 300-400 টাকা করে নিচ্ছে, বা 250 টাকা, যেটা হবে তোদের, আমি তো জানি না এক্সাক্ট। তো একটা টাকা তোরা নিস, দিস, জিনিস এই টাকাগুলো নিয়ে কী করে? দেখ, আমাদের এখানে যে স্কুলগুলো আছে এগুলো কিন্তু পুরোপুরি গভর্নমেন্ট স্কুল নয়, এগুলোকে সেমি গভর্নমেন্ট বলা হয়। গভর্নমেন্ট স্কুলের পিছনে গভর্নমেন্ট লেখা থাকতো, যেমন বারাসাত গভর্নমেন্ট স্কুল, বুঝতে পারছি, ওখানে টাকা কিন্তু কম। বাট আমাদের এখানকার যত স্কুলগুলো আছে সেগুলো সেমি গভর্নমেন্ট হয়। তো এই যে স্কুলগুলোকে যখন বোর্ডস এক্সাম নেবে না, তখন এগুলোকে হায়ার করতে হয়, হায়ার করতে একটা ভালো অঙ্কের টাকা দিতে হয়। বললাম আমার 500 স্টুডেন্ট এক্সাম দেবে, তো তোমার স্কুলকে আমি এত টাকা ফান্ডে দেবো। এছাড়া কি, যে টিচারগুলো যেগুলো হচ্ছে সরকারি চাকরি মায়না পাচ্ছে, যেগুলো পার্ট টাইমার তারা নয়, ঠিক আছে, যেগুলো সরকার নিজে রেখেছে, যাদেরকে রিক্রুট করেছে, তাদেরকে বলবে তোমাদের এক্সাম কন্ডাক্ট করতে হবে, মানে কি এক্সামে গার্ড দেওয়া, খাতা ডিস্ট্রিবিউট, কালেক্ট করা, সব কিছু বলে এইটা করা, এই যে করবে, এই জন্য তুমি একটা টাকা পাবে। কেন? একজন স্কুল টিচার নর্মাল পড়িয়ে যে মায়না পাচ্ছে ওটা কিন্তু স্যালারি, কিন্তু ওই এক্সামের দিন আসছে, সাপোজ ধর একজন স্কুল টিচারকে 1000 টাকা দিচ্ছে, বুঝতে পারছিস, ওটা হচ্ছে এক্সামিনেশন ফি, ওটা হচ্ছে আদার সোর্সে যায়। কোনো স্কুল টিচার খাতা দেখছে, তো একটা খাতাতে 5 টাকা সাপোজ দিচ্ছে, এক্সাম্পল পারপাস, তো ধর 100 টাকা খাতা দেখলো, 500 টাকা ইনকাম হলো, এটা হচ্ছে এক্সামিনেশন ফির মধ্যে পড়ে গেল, এটা কিন্তু আদার সোর্স ইনকামের মধ্যে যাবে। আমি কি বুঝতে পারছি আমি কি বললাম? তো নর্মাল যে পড়াচ্ছে তার জন্য যে টাকা পাচ্ছে ওটা স্যালারি, কিন্তু এই যে আদার্স ইনকামগুলো করছে এগুলোকে বলা এক্সামিনেশন ফি, এগুলো চলে যাবে তোমার কিসে, আদার সোর্সে, ঠিক আছে? আচ্ছা, আরও ভালো শুনুন, আজকে সাপোজ ধর আমাদের বিবেক, ওর একটা ভালো নেশা আছে, কি নেশা? এই নেশাটা জেগেছে তোর হচ্ছে আমাদের ক্যাটরিনা কাইফের যে মুভি ছিলেন, কি ছিল, রেস, ফার্স্ট পার্ট, তাই তো ছিল না? তো সেই ফার্স্ট পার্ট দেখে রেসের ওর একটা একটা ভালো একটা নেশা ধরেছে, কি, ও রেস কোর্সে টাকা লাগাবে। ভালো করে বোঝ, কলকাতার রেস কোর্সের মাঠে গেল, ঘোড়া দৌড়াচ্ছে, যে ঘোড়া জিতবে সে টাকা পাবে। ও সে কি করলো, রেসের মাঠে 1 লাখ 2 লাখ 5 লাখ লাগাচ্ছে, মানে যে জিতবে 5 লাখ লাগাচ্ছে, পাবে হচ্ছে 1 কোটি ধর সাপোজ, ঠিক আছে? এই ও কি করলো, প্রতিদিনই টাকা লাগায়, প্রতিদিনই টাকা লাগায়, একদিন নমুনা বলছে লাস্ট পুঁজি লাগিয়েছে 5 লাখ টাকা, ও জিতে গেল 1 কোটি টাকা। এটা কি? এটা আদার সোর্স, এটাকে বলে উইনিং ফ্রম হর্স রেস, বুঝেছিস? আচ্ছা, দেখবি আমাদের বিভিন্ন মুভি থাকে যেখানে হচ্ছে ক্যাসিনো থাকে, তাস খেলা হয় না, তারপরে টেবিল ঘোরে না, ওইখানে যে টাকা লাগিয়েছিস যেটা, ওটাকে ক্রসওয়ার্ড পাজেল বলে। আবার অনেকে আছে, আমি এরকম শুনেছি, সাপোজ আমাদের নাক, নাক কি করলো, রোজ প্রণাম করছে এখানে ঠাকুরে, আর ওখানে লটারি দোকান থেকে একটা করে লটারি টিকিট কাটছে। এবার কাটতে 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 10 বছর পর হয়তো 50 লাখ টাকা দিয়ে দিয়েছে লটারি টিকিটে, কিন্তু জিতলো কি 2 কোটি টাকা, মানে সুদে আসলে সব উসুল হয়ে গেল ওর। এই যে টাকাটা জিতলো, এটাকে কি বলা হয়, আদার সোর্সেস, উইনিং ফ্রম লটারি। তাহলে এইগুলোকে বলা হয় নোংরা ইনকাম, মাথাটা শোনো, নোংরা ইনকাম বলা হয়। কেন নোংরা ইনকাম বলে? কারণ গভর্নমেন্ট এগুলোতে পারমিট করে না, ঠিক আছে? তো এই নোংরা ইনকামগুলোতে কোনো খরচা মাইনাস হবে না, পুরো ট্যাক্সেবল হবে। এবার স্যার কেন খরচা মাইনাস হবে না? সাপোজ ধর নাক 2 কোটি টাকা জিতেছে, তো
ও তো 50 লাখ টাকা টিকিট কেটে সারা জীবন, ও হলো সব টিকিটে টাকা খরচা মাইনাস করে দেবো। তো গভর্নমেন্ট কি বলেছে, এগুলোকে প্রমোট করতে চায় না। উইনিং ফ্রম হর্স রেস, উইনিং ফ্রম লটারি, উইনিং ফ্রম ক্রসওয়ার্ড পাজেল, এই তিনটে ইনকামে কোনো খরচা মাইনাস হবে না, পুরো ট্যাক্সেবল হবে, বুঝেছো? তো 3 নম্বর পয়েন্টে লেখো উইনিং ফ্রম, খুব নাম্বার উইনিং ফ্রম, করো 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 করো, উইনিং ফ্রম হর্স রেস, কমা ক্রসওয়ার্ড পাজেল, উইনিং ফ্রম কি হর্স রেস কমা ক্রসওয়ার্ড পাজেল, ঠিক আছে, অ্যান্ড লটারি, এসেট্টার, অনেক আছে এরকম যতগুলো গ্যাম্বলিং ব্যাপার থাকবে, ঠিক আছে, আর ফুললি ট্যাক্সেবল, এগুলো কি পুরো ট্যাক্সেবল, আর ফুললি ট্যাক্সেবল, ঠিক আছে, ফুলি স্টপ, ঠিক আছে, ফুললি ট্যাক্সেবল মানে কি কোনো খরচা আমরা ডিডাক্ট করব না, ঠিক আছে। আচ্ছা, এটা হলো। এবার আসবো আমরা 3 নম্বর পয়েন্টের পর 4 নম্বর পয়েন্টে, ইন্টারেস্ট। ইন্টারেস্ট রিসিভড, ঠান্ডা মাথা শোনো, ইন্টারেস্ট ইজ একটা ইনকাম, ইন্টারেস্ট রিসিভড কোথা থেকে আসতে পারে? একটা আসতে পারে পোস্ট অফিসের কাছ থেকে, ব্যাংক অ্যান্ড এনবিএফসির কাছ থেকে আসতে পারে, আদার সোর্স থেকে আসতে পারে, মানে আদার কোনো ইনকামের সোর্স থেকে ইন্টারেস্ট আসতে পারে, কোনো ফ্রেন্ডকে দিলাম টাকা সেখান থেকে। নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি, যেমন ধর মনপ্রম গোল্ড লোন, এলআইসি, এগুলোকে এনবিএফসি বলে, ব্যাংক নয় কিন্তু ফাইন্যান্স করে টাকা পয়সা দেয়, বুঝেছো? চলো তিনটে, একটা পোস্ট অফিস, ব্যাংক অ্যান্ড এনবিএফসি, আর আদার্স যত, বুঝেছি? শোন, ঠান্ডা মাথা রিল্যাক্সে, খুব ক্যাটাগরি অনুযায়ী, আমাদের ভারতবর্ষে প্রচুর লোক পোস্ট অফিসে টাকা রাখে, রাখে তো? আচ্ছা স্যার, পোস্ট অফিসে যখন টাকা রাখে অ্যাকাউন্ট খুলে রাখে, তো পোস্ট অফিসে যখন সেভিং অ্যাকাউন্ট খোলে, পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে যে টাকা পায়, এটা 2 রকমের অ্যাকাউন্ট খুলতে পারে। একটা হচ্ছে কি সিঙ্গেল অ্যাকাউন্ট, যেটা ইন্ডিভিজুয়াল বলতে পারি, বা সিঙ্গেল, যেমন তীর্থঙ্কর, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল সিঙ্গেল, বুঝতে পেরেছি। একটা জয়েন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে, জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারে, যেমন আমাদের ব্যাপারিয়া, ঠিক আছে। তাহলে 2 রকমের ক্যান্ডিডেটে এরকম ব্যাপার থাকে। এবার জয়েন্ট অ্যাকাউন্ট কীরকম হতে পারে? স্বামী স্ত্রী দুজনে করতে পারে, ঠিক আছে, ভাই বোনের করতে পারে, মার সাথে ছেলে বা মার সাথে মেয়ে, ঠিক আছে, বাবার সাথে ছেলে বাবার সাথে মেয়ে, যেরকম ফ্যামিলি মেম্বাররা তোমার জয়েন্ট অ্যাকাউন্ট তুমি খুলেছো, ঠিক। যদি তুমি একটা নিজে অ্যাকাউন্ট খুলেছো, তাহলে তুমি ইন্টারেস্টে একটা ছাড় পাবে। কেমন ছাড় পাবে? আপ টু 3,500 পার অ্যানাম। আর যদি জয়েন্ট অ্যাকাউন্ট খুলেছো, তাহলে তুমি 7,000 টাকা, আপ টু 7,000 টাকা পার অ্যানাম পাবে। তোকেও বোঝাচ্ছি, খুব ইন্টারেস্টিং জিনিস এটা। যদি ইন্ডিভিজুয়াল বা সিঙ্গেলের কোনো অ্যাকাউন্ট থাকে, 3,500 টাকা ছাড় পাবো, আর যদি জয়েন্ট হোল্ডার থাকে 7,000 টাকা ছাড় পাবো, বুঝছি? পারে না মানে সারা বছরে। এবার শোন, সাপোজ ধর খুব তীর্থঙ্কর আমাদের বছরে 3,000 টাকা ইন্টারেস্ট পাচ্ছে, তাহলে কি এটা পুরো ছাড় না? কেন ছাড় কতটা আছে? তীর্থঙ্কর অ্যাকাউন্ট খুলেছে তো, কত 3,500 টাকা মতো ছাড়। তীর্থঙ্কর যদি 4,000 টাকা ইন্টারেস্ট পায়, তাহলে কত ছাড়? 3.5 4 500 টাকা ট্যাক্সেবল অ্যামাউন্ট,
বুঝেছি? তীর্থঙ্কর যদি 3,500 টাকা পায় তাহলে পুরোপুরি ছাড়। তীর্থঙ্কর যদি 5,000 টাকা পায় তাহলে কি হবে? 3,500 টাকা পর্যন্ত ছাড়, 1,500 টাকা ট্যাক্সেবল। এবার ধর ব্যাপারিয়া অ্যাকাউন্ট খুলেছে, জয়েন্ট অ্যাকাউন্ট, তাহলে আমাকে বল, ও ইন্টারেস্ট হলো 5,000 টাকা, তাহলে কি হবে? পুরো ছাড়। ও যদি 8,000 টাকা পায় তাহলে কত টাকা ট্যাক্সেবল? 1,000 টাকা। ও যদি 7,000 টাকা পায় কোনো ট্যাক্সেবল না। ও যদি 12,000 টাকা থাকে তাহলে কত টাকা? 5,000 টাকা ট্যাক্সেবল। 5, 7 থেকে মানে 12 থেকে 7 বাদ দিলে 5,000 টাকা ট্যাক্সেবল। আমি কি বুঝতে পেরেছি ব্যাপারটা? তাহলে আমাদের ট্যাক্সের ফাংশনটাও এইভাবেই চলে। আপ টু মানে পর্যন্ত, এতটা পর্যন্ত ছাড় আছে, এটা কি বুঝতে পেরেছি? কোনো সমস্যা নেই? ওকে। এবার ব্যাংকিং ক্ষেত্রে বা আদার্স, আদার্স মানে ধর কোনো বন্ধুকে দিয়েছি বা অন্য যে কোনো সোর্স, অন্য বন্ধুকে লোন দিয়েছি, সে আমাকে ইন্টারেস্ট দিচ্ছে, হতেই পারে। যে কোনো ইন্টারেস্ট ইনকাম হোক না কেন, তোমার সেটা ফুললি ট্যাক্সেবল, কোনো ছাড় নেই, ফুললি ট্যাক্সেবল। ভালো করে ঠান্ডা মাথায় দেখে নাও। এতটা আগে, এতটা প্রথম থেকে দেখো, তারপর টপিকটাতে আসছি। খুব সুন্দর চ্যাপ্টার, এটা মজাদার চ্যাপ্টার। ইন্টারেস্ট রিসিভ, ডিভিডেন্ড রিসিভ। চলো 5 নম্বর পয়েন্ট, ডিভিডেন্ড রিসিপ্ট। এই শোনো, ডিভিডেন্ড রিসিপ্ট, আমরা ডিভিডেন্ডও 3টে জায়গা থেকে পেয়ে থাকি। আস্তে, আমরা ডিভিডেন্ড 3টে জায়গা থেকে পেয়ে থাকি। একটা কি, ইন্ডিয়ান কোম্পানি থেকে, ফরেন কোম্পানি থেকে, ইউটিআই, ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া থেকে, ঠিক আছে? অন্যান্য মিউচুয়াল ফান্ডেরও পাওয়া যায়। ভালো শোনো, বেসিক্যালি 3টে জায়গা থেকে আসছে। একটা কাজ করো, ঠিক আছে এটুকুনি দেখো, কোনো সমস্যা নেই, প্রবলেম হবে না, সিলেবাস অনুযায়ী ঠিক আছে। তাহলে ইন্ডিয়ান কোনো কোম্পানিতে ইনভেস্ট করে ডিভিডেন্ড পাই, ফরেন কোম্পানি থেকে পেতে পারি, ইউটিআই মানে ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া থেকে পেতে পারি, ভারতবর্ষের প্রথম মিউচুয়াল ফান্ড। স্যার আমি যেখান থেকেই পাই না কেন, খুব ঠান্ডা মাথায় বোঝো, ফুললি ট্যাক্সেবল, মানে কোনো ছাড় নেই। তাহলে স্যার তুমি তো একবারেই লিখে দিতে পারতে, ডিভিডেন্ড পুরো ট্যাক্সেবল, যেখান থেকে পাক না। 3 ধরনের জায়গা থেকে কোশ্চেন করে, 3টে নাম বেসিক্যালি, 3টে নাম আমাকে উল্লেখ করে দিলাম। ডিভিডেন্ড পুরো ট্যাক্সেবল। চলো স্যার, পেনশন, ভালো করে শোনো, পেনশন, তোমরা জানো রিটায়ারমেন্টের পর যে থোক টাকাটা পাওয়া যায়, একটা হচ্ছে ওন পেনশন, একটা ফ্যামিলি পেনশন। অন ডিফেন্স ফোর্স
other than defense force. Old tax regime, new tax regime. Exempted lower of a one third of pension, B 15,000 টাকা, exempted lower of one third of পেনশন 25,000 টাকা। ভালো ওটুকু না, পেনশন ধর আমি জব করি, আমাকে নিয়ে বলছে, হ্যাঁ আমি জব করি, আমি পেনশন পাই, সেটাকে বলে ওন পেনশন। যেটা আমি পাচ্ছি, আমি তো জব করতাম, তাহলে এইটা হচ্ছে স্যালারির পার্ট। এটা কিসের পার্ট? আর স্যালারি আমরা 11-এ শিখেছিলাম, কিন্তু 11-এ পেনশনটা ছিল না। কেন? পেনশনের টপিক স্যালারিতে আমাদের এইচএসে নেই, ওটা আছে গ্র্যাজুয়েশনে। তা এটা কি হবে? এটা কোনোদিনও এই চ্যাপ্টার কোশ্চেন আসবেই না। কভার্ড আন্ডার স্যালারি। কিন্তু তোমাকে জিজ্ঞাসা করতে পারে ওন পেনশন কি আদার সোর্সের পার্ট কি পার্ট না, এটা জিজ্ঞাসা করতে পারে। স্যার ওন পেনশনটা কি? আমি নিজে যেটা পাচ্ছি। এবার সাপোজ ধর আমি পটল তুললাম, হতেই পারে, তাহলে আমার বউ বাচ্চা যে পেনশনটা পাচ্ছে ওটাকে কি বলা হবে? ফ্যামিলি পেনশন। এবার ডিপেন্ড করছে স্যার ফ্যামিলি পেনশনটা কি কোন পজিশনে পাচ্ছি। আমি ডিফেন্স ফোর্সে আছি, আমাদের দেশের জন্য যারা ফ্রন্টলাইনে লড়ছে, তাদের যদি একটা কিছু হয়ে যায় অন ডিউটি, ভালো করে বোঝ, তাহলে কি তার কাছ থেকে তার ফ্যামিলি যে পেনশনটা পাবে তারপর কি ট্যাক্স নেওয়া উচিত? সিম্পল কথা স্যার। আমি আজকে আমি ডিফেন্সে কাজ করি, আমি আর্মিতে কাজ করি, আমি ডিফেন্স ফোর্সে অন ডিউটি মারা গেলাম, হতেই পারে দেশের জন্য, স্বাভাবিক কথা, ঠিক না? কেন? দেশের জন্য আমি প্রাণ দেবো, এটা বাস্তব কথা, সেই অনুযায়ী গেছিলাম। এবার হচ্ছে আমার যে ফ্যামিলি, সে তো আমার একটা টাকা পাবে, পেনশন। আমি জানি আমার ফ্যামিলি সি করতে পারে, তার উপর যদি গভর্নমেন্ট ট্যাক্স নেয়, জিনিসটা খারাপ দেখায় তো। তাই যারা ডিফেন্স ফোর্সে অন ডিউটি মারা যায়, তারা ফুললি এক্সেমটেড। এক্সেমটেড মানে মাথায় রাখবে, ডিফেন্স ফোর্সে যদি মারা যায় তার ফ্যামিলি পেনশন কোনো ট্যাক্স দেবে না, পুরো পেনশনের টাকাটাই তারা ভোগ করতে পারবে, এটা উচিত, ঠিক আছে? কিন্তু যারা ডিফেন্স ফোর্সে কাজ করে না, তারা, তাদের দুটো জিনিস আছে, একটা আছে ওল্ড ট্যাক্স রিজিম। ওল্ড ট্যাক্স রিজিম মানে কি? পুরনো ট্যাক্স সিস্টেম। আর একটা চলে এসেছে কি নিউ ট্যাক্স রিজিম। তো এখনো পর্যন্ত ওল্ড ট্যাক্স রিজিম চলে যায়নি, বলছে তোমার যেটা যে তুমি ফলো করো, তুমি ওল্ড ফলো করতে পারো, তুমি নিউ ফলো করতে পারো, বুঝতে পারছি? যদি তুমি ওল্ড ফলো করো, তুমি এই দুটোর মধ্যে যেটা লোয়ার সেটা ছাড় পাবে। এক্ষুনি এক্সাম্পলে আমরা করব। ওয়ান থার্ড অফ পেনশন 15,000 টাকা। আর যদি তুমি নিউ ট্যাক্স রিজিমে যাও, ওয়ান থার্ড অফ পেনশন 25,000 টাকা। বুঝতে পেরেছি? দুটোর মধ্যে যেটা লোয়ার হবে। একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা এটাকে করি। চলো এক্সাম্পল, মিস্টার সেন got
ফ্যামিলি পেনশন, লেখো, মিস্টার সেন গট ফ্যামিলি পেনশন of rupees 6,000. Calculate taxable amount of pension received. Calculate taxable amount of pension received as per old tax regime and new tax regime. ঠিক আছে, তাহলে স্যার মিস্টার সেন গট করেছে ফ্যামিলি পেনশন 60,000 টাকা, ক্যালকুলেট ট্যাক্সেবল অ্যামাউন্ট অফ পেনশন রিসিভড অ্যাজ পার ওল্ড ট্যাক্স রিজিম অ্যান্ড নিউ ট্যাক্স রিজিম। এই দুটো টেকনিকে আমাকে বার করতে বলেছে। ঠিক আছে, এখানে ডিফেন্স ফোর্সের উচ্চারণ করেনি, ওন পেনশন তো না, এখানে বলে দিয়েছে ফ্যামিলি পেনশন। ঠিক, চলো solution, computation of taxable pension. Old tax regime, new tax regime in rupees. Particular. রেডি স্যার, পেনশন রিসিভ করেছি কত? 60,000 টাকা। 60,000 টাকা পেনশন রিসিভ করছি, তাই তো? লেস এক্সেমশন আন্ডার সেকশন 57, এটা মাথায় রাখবে এই সেকশনটাকে। লোয়ার অফ দুটোর মধ্যে রেডি, এ 1/3 of pension, B ম্যাক্সিমাম লিমিট। ভালো করে সাজিয়ে নেওয়া, আগে সিস্টেমটাকে আমি আগে সাজিয়ে নিলাম, তারপরে করব। এই এই দেখাও স্যার, 60,000 টাকার 1/3 কত? 20। 60,000 টাকা 1/3 তো 20,000 টাকা তো। ওল্ড ট্যাক্সের ম্যাক্সিমাম লিমিট কত ছিল? এই দুটোর মধ্যে লোয়ার কত? 15,000 টাকা যদি মাইনাস দিই তাহলে কত টাকা হবে? 45,000 টাকা ট্যাক্সেবল অ্যামাউন্ট হবে তো। 1/3 কত? 20,000 টাকা তো। আর 15,000 টাকা ম্যাক্সিমাম লিমিট ছিল, তাহলে মাইনাস দিলে কত হচ্ছে? 45। গুড, এটা হয়ে গেছে। এবার আমাকে একটা কথা বল, 1/3 কত? 20,000 টাকা তো। হ্যাঁ, নিউ ট্যাক্স রিজিমে ভালো করে বোঝা আছে কিন্তু, এটা নিউ ট্যাক্স রিজিমে
এর লিমিটটা বেড়ে কত হয়ে যাচ্ছে? 25। দুটোর মধ্যে লোয়ার কত? তাহলে ট্যাক্সেবল কত? 40। ট্যাক্সেবল অ্যামাউন্ট এইটাই ছিল। ওল্ড ট্যাক্স হলে 1/3 15, নিউ ট্যাক্স হলে 20, 1/3 আর 25, দুটোর মধ্যে যেটা লোয়ার হবে সেটা মাইনাস করে বসাবো। ঠিক আছে? শোন, গিফট ইনহেরিটেন্স এই টপিকটা বাদে সব হয়ে গেছে। নেক্সট দিন আমরা নেক্সট ক্লাসে গিফট ইনহেরিটেন্স করে দেন ভালো করে বুঝবি, কিন্তু এটা করে দেন বড় অঙ্ক করে এমসিকিউ ডিসকাশন করে ফেলবো। তাহলে আমাদের পুরো সিস্টেমটা ঝামেলা মিটে যাবে। তাহলে কী কী টপিক নিয়ে আমরা আলোচনা করলাম? প্রথম আলোচনা করলাম আমরা পেনশন নিয়ে, তো একটা আলোচনা হলোই আমাদের, তাই তো? ওন পেনশন স্যালারির পার্ট, ফ্যামিলি পেনশনের মধ্যে ডিফেন্স হলে কোনো ট্যাক্স নেবো না, আদার হলে কী হবে, ওল্ড ট্যাক্স সিস্টেম নিউ ট্যাক্স সিস্টেমে লিমিট বলে দিয়েছে। আচ্ছা, ডিভিডেন্ডের ক্ষেত্রে পুরো ট্যাক্সেবল, ইন্টারেস্টের ক্ষেত্রে পোস্ট অফিসে হচ্ছে 3500 সিঙ্গেল হলে, জয়েন্ট হলে 7000, ব্যাঙ্ক হলে পুরো ট্যাক্সেবল, আদার্স পুরো ট্যাক্সেবল। আচ্ছা শোন, ইনকামের জায়গাগুলো বলেছি। তাহলে আমাদের পেন্ডিং থাকবে দুটো মেন জোর জায়গা, একটা গিফটের ক্ষেত্রে আর একটা হচ্ছে টিডিএস কনসেপ্ট। দুটো করলে আমাদের পুরো সিস্টেমটা কভার হবে। ঠিক আছে, চলো আজকের এতটাই থাকবে, এর থেকে বেশি থাকবে না।